তাকে ইদানিং সবাই সালাউদ্দিন বলে। তার এই ওই প্রেসক্রিপশনে সালাউদ্দিন চলছে এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, গত 13ই মে সালাউদ্দিন 2 ঘন্টা জেনারেল ওয়াকারের সঙ্গে যে একটি বৈঠক করেছে তার সেনানিবাসের বাসায়, এবং সেখানে সে নাকি তাকে বলে এসেছে, আমরা আপনার সাথে আছি, আপনি ক্ষমতা নিয়ে নেন। 1 তারিখের 1 জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 1 জানুয়ারির মধ্যে আমরা সরকার গঠন করব এবং আপনাকে আমরা আপনার মেয়াদ শেষ করতে দেব, আমরা আপনাকে সকল ধরনের প্রোটেকশন দেব। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, তিনি রাষ্ট্রের প্রধান থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। যখন তিনি রাষ্ট্রকে একটা খাদের কিনার থেকে তিনি তুলে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রকে তিনি ছেলে খেলা মনে করছিলেন। ডক্টর ইউনূসের আচরণ থেকে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো বা গ্রামীণ ব্যাংকের সাথে কম মূল্যায়ন করছেন আমাদের দেশকে। কারণ গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য তিনি 5 তলা 10 তলা সিঁড়ি বেয়ে উঠেছেন, মামলা ফেস করেছেন, বিভিন্ন হয়রানিমূলক অপদস্থ হয়েছেন, তারপরও গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি পদ সেটা ছাড়তে চান নাই। কিন্তু বাংলাদেশের দায়িত্বটা তিনি এক সামান্য কিছু কারণেই ছেড়ে দিয়ে যাচ্ছেন। তাহলে কি ডক্টর ইউনূসের কাছে গ্রামীণ ব্যাংকের চেয়ে কম গুরুত্বপূর্ণ বাংলাদেশ? এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন ডক্টর কনক সারওয়ার। পাশাপাশি সেনাবাহিনীর বিষয়ে আলোচনা করেছেন। যদি সেনাবাহিনী আপনাকে চোখ রাঙায়, তাহলে আপনি সেনাবাহিনীকে চোখ রাঙান। চলুন কনকের আলোচনা শুরু। দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অল্প সময়ের একটি অনুষ্ঠান, কিছু পর্যবেক্ষণ। আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি আমি যে শিরোনাম, বাংলাদেশ কি গ্রামীণ ব্যাংকের চেয়ে কম গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনূস কে আমি বলছি যে চোখ রাঙালে রাঙিয়ে দিন। অর্থাৎ এখন সময়টা আসলে কোনো ইমোশনের সময় না, এবং আমি খুব বিস্ময়কর ভাবে দেখছি যে ডক্টর ইউনূস তার অধস্তন একজন কর্মকর্তার চোখ রাঙানিতে তিনি পদত্যাগ করার মতো একটি হঠকারী সিদ্ধান্তে এখনো নাকি অটল আছেন। গত রাতে, অর্থাৎ বাংলাদেশ সময়ে গভীর রাতে, আমাদের সন্ধ্যা পর্যন্ত এতটুকু আমি জানি যে তিনি অটল আছেন, তিনি নাকি পদত্যাগ করবেন। অথচ এই ইউনূস গ্রামীণ ব্যাংকের যখন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো হাসিনা, বা সরিয়ে দিল, তখন তিনি এটা নিয়ে আইনি লড়াই করেছেন। তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলো এসেছে সেই মামলাগুলো নিয়ে তিনি লড়েছেন। তিনি মামলা চলাকালীন সময়ে আদালতের অনুমতি নিয়ে দেশের বাইরে গেছেন, আবার ফিরে এসে তিনি মোকাবেলা করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের মধ্যে এক ধরনের লড়াকু মানসিকতা আমরা দেখেছি, বিশেষ করে ফ্যাসিজম, যেখানে তিনি জানেন যে যেকোনো সময় কোর্ট একটা সামারি ট্রায়ালের মতো করে তাকে রায়ও দিয়ে দিতে পারে, তাকে বিপদগ্রস্ত করতে পারে, তার উপর হামলা করতে পারে। হাসিনা যেখানে বলছেন যে তাকে পদ্মা নদীতে, পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে, এমন নানা রকমের থ্রেটের মধ্যেও কিন্তু ডক্টর ইউনূস দেশে ছিলেন, আদালতে গেছেন, কাজ করেছেন। এবং হাসিনা যেটা করেছে, আমি একটা ভিডিও যদি দেখাই আপনাকে, এই ভিডিওটা হচ্ছে 2023 সালের জুন মাসের ভিডিও। ডক্টর ইউনূস আদালতে হাজিরা দিতে যাচ্ছেন, এবং আপনারা যদি দেখেন যে নিচতলা থেকে 6 তলা, আবার 8 তলা পর্যন্ত, বোধহয় 8 তলা ছিল, লিফট বন্ধ করে তাকে হেঁটে উপরে উঠতে বাধ্য করা হয়। এবং ডক্টর ইউনূস তার এই বয়সে বিরতি দিয়ে দিয়ে হেঁটে 8 তলায় উঠেছেন, এবং সেটি ধরেন অসংখ্যবার তার সাথে অসুস্থ যারা ছিলেন তাদেরকে কোলে করে উঠাতে হয়েছে। ডক্টর ইউনূস অর্ধেকটা পথ সিঁড়িতে উঠে থেমে গেছেন, আবার তিনি উঠেছেন, আবার তিনি যে কোর্টের সামনে দাঁড়িয়েছেন। এই ঘটনা কিন্তু ছিল দিনের পর দিন, এবং সর্বশেষ তাকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই কারাদণ্ড আবার ওই দিনই স্থগিত করায় তিনি জেলে যাননি। তো ডক্টর ইউনূসের যে লড়াকু মানসিকতা আমরা দেখেছি, বা আহ, যে বিষয়টা আমরা দেখেছি, গ্রামীণ ব্যাংকের থেকে তাকে বাদ দেওয়ার পরে তার যেই আহ, শক্ত প্রতিরোধ দেখেছি, তো আমার মনে আসলে প্রশ্ন আসছে যে বাংলাদেশ কি গ্রামীণ ব্যাংকের চেয়ে কম গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসের কাছে? তিনি তার একটি অধস্তন কর্মকর্তা সেনাপ্রধান কি চোখ রাঙালেন, কি হুমকি দিলেন, কি হামতম করলেন, তাতে তিনি একেবারে গোস্বা করলেন, একেবারে তিনি পদত্যাগের সিদ্ধান্তে চলে যাবেন। আমরা আসলে ডক্টর ইউনূসকে বলতে চাচ্ছি যে চোখ রাঙালে আপনি কাউন্টার চোখ রাঙান, আপনার ভয়ের কিছু নাই। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এই 2-1টা অফিসার, জেনারেল ওয়াকার টোয়াকার, এদেরকে দিয়ে আমরা পুরো সেনাবাহিনীকে জাজ করি না। আমরা জানি যে ওয়াকার কে, আমরা জানি যে ওয়াকারের ব্যাকগ্রাউন্ড কি, ওয়াকার কোত্থেকে আসছে, ওয়াকার কিভাবে আসছে। এবং এই যে সর্বশেষ আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই, এই যে ধরেন এই যে নাফিসের ছবি, নাফিস 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফার্মগেট এলাকায়। তার মা এই ছবি প্রদর্শনীতে যেয়ে এই ছেলেটার
ছবির উপরে হাত দিয়ে রেখেছে, ওয়াকার কি বুঝবে এই ছবির মর্ম কি? ওয়াকারের মাথায় ঢুকবে এটা কি? ওয়াকারের নির্দেশে গুলি চলে নাই? এই যে মানে গত আ আ ২ দিন আগে আমি যেটা দেখলাম যে নেত্র নিউজ তাদের যে সাইট, সেই সাইটে একটি ভিডিও শেয়ার করেছে। যে ভিডিওতে তারা বলছে যে অ্যা সেনাবাহিনী জনগণের উপর গুলি করবে না। সেনাপ্রধানের এমন বক্তব্যে আশ্বস্ত হয়ে রাস্তায় নেমেছিল মানুষ। অথচ ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘন্টা আগে আ নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে সেনাবাহিনীর একটি ইউনিট। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত একজন। নেত্র নিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভের যৌথ অনুসন্ধান। এটা একেবারে প্রামাণ্য দলিল এবং অত্যন্ত সুনিপুণভাবে নেত্র নিউজ এই ডকুমেন্টারিটি তৈরি করেছে। কিভাবে ৫ই আগস্ট যেখানে সেনাপ্রধান যেখানে বলছিলেন যে ৩ তারিখের যে অফিসার্স এড্রেসে যে সেনাবাহিনী আর গুলি করবে না ইত্যাদি, ইত্যাদি। তারপরেও কিন্তু হয় নাই। এবং এমন বহু অফিসার এখনো রেডি আছেন, এমন তথ্য আমাদের হাতে আছে যে সেনা ওয়াকার কাকে কি নির্দেশ দিয়েছেন, কি লিখিত নির্দেশ দিয়েছেন, কি মৌখিক নির্দেশ দিয়েছেন। যদি এগুলো প্রকাশ হয়, এগুলো অবশ্যই প্রকাশ তো পাবেই। যেমন ধরেন এটি প্রকাশ পেয়েছে। তো এত ভণ্ডামির কোনো জায়গা নাই আরকি। মানে জুলাই বিপ্লবের মহান অংশীদার সাজারও কোনো কারণ নাই। আমরা সব জানি। আমরা মেনে নিতে চেয়েছিলাম। ওকে ফাইন। আপনি অ্যা মানে ফাঁসির দড়ি কিন্তু আপনার নাকের ডগায় ঝুলছে। হাসিনা যদি কোনোভাবে ফিরে আসে বা রিফাইন্ড আওয়ামী লীগ যদি আপনি করার চেষ্টা করেন। তারপর আমরা চেয়েছিলাম যে আসেন আমরা অ্যালাইন হই। আমরা গণতন্ত্রের জন্য আমরা এই বাংলাদেশটাকে আবার নতুন করে বিনির্মাণ করি। কিন্তু আপনি আপনার অডাসিটি দেখাচ্ছেন, ধৃষ্টতা দেখাচ্ছেন, তাও ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব বরেণ্য সম্মানিত মানুষের প্রতি। ডক্টর ইউনূস বলে নির্বাচন হবে জুন 26 এর মধ্যে। আপনি বলেন ১লা জানুয়ারি নাকি নতুন সরকার শপথ নেবে। আপনি সংস্কারে কিছুই জানেন না, আপনি হ্যান জানেন না। আর আপনার জানাইতে হবে কেন? আপনার দায় থাকলে আপনি যেয়ে জানায় নেন। ডক্টর ইউনূসের ঠেকা পড়ছে আপনারে জানাইতে? হু আর ইউ? আপনি কে রে ভাই? আপনি এ আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আপনি ১২ নাম্বার লেভেলের কর্মচারী। আপনার এত বন্দুক থাকলে কি আপনি সবকিছু হয়ে গেলেন নাকি? আপনার বন্দুক আছে, আপনার বুট আছে, আপনি মহান কিছু হয়ে গেলেন? ভাই সেনাবাহিনীর আর ধ্বংস কইরেন না। সেনাবাহিনীর আর ভাবমূর্তি নষ্ট কইরেন না। কি পরিমাণ গুম খুনের সঙ্গে জড়িত সকল অফিসারকে আপনি শেল্টার দিয়েছেন। তাদের সবাইকে আপনি বিদেশে পার করে দিয়েছেন। এর দায় সেনাবাহিনী নিবে আপনার? আপনার দায় সেনাবাহিনী নিবে? সেনাবাহিনীর অফিসারকে রক্ষা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরাধীকে রক্ষা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। দরদ দেখান। ফ্যাসিস্ট হাসিনার প্রতি দরদ এখনো যায় নাই। তাকে এনে রিফাইন্ড আওয়ামী লীগ করবেন। ৬২৬ জনকে পুষলেন, ছেড়ে দিলেন, সবাইকে বিদেশে পার করে দিলেন। কে পার করে দিছে? আপনি জানেন না? ধরবো একটা, একটা করে। আমরা জানি না কে কোথায় কে করছে? অর্থাৎ মানে আপনি যদি ভাই অডাসিটি দেখান, আমরাও জানি অডাসিটি কাহাকে বলে, উহা কত প্রকার ও কি, কি। আপনি যদি ক্ষমতা দেখান, আমরা ভাই হাসিনারে ২ পয়সার পাত্তা দিই নাই হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে। আর আপনি তো একটা সামান্য আ সেনাবাহিনী প্রধান সরকারি কর্মচারী। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আপনি তাদেরকে চোখ রাঙাচ্ছেন? ডক্টর ইউনূসকে চোখ রাঙাচ্ছেন আপনি? হাউ ডেয়ার ইউ? ভালো হন ভাই। ডক্টর ইউনূসের উচিত ছিল এই গত ২৪ ঘন্টার মধ্যে তাকে বরখাস্ত করা। তাকে তাকে এই পদ থেকে অপসারণ করা। সে এবং তার অনুসারী কমপক্ষে ২০ জনকে এক রাতে বরখাস্ত করা দরকার ছিল। এখন ধরেন এ কথা যদি বলতে যাই, ডক্টর ইউনূসকে আমরা একেবারে ১ম দিন থেকে যা বলেছি ডক্টর ইউনূস তার কিছুই শুনেন নাই। এবং ধরেন তিনি উপদেষ্টা যাদেরকে বানালেন সেটা তো আমরা কিন্তু ১ম থেকে বলছিলাম যে এই হাসিনার যে ডিজিএফআই এর প্রধান ছিল জেনারেল হামিদ, এই হামিদ এবং আসিফ নজরুল যোগসাজশ করে একটি তালিকা তৈরি করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আ গোয়েন্দা সংস্থার পরামর্শে তারা একটি তালিকা করেছে। এই তালিকার মধ্যে আপনারা দেখবেন যে 111 এর সব মালকে ঢুকানো হয়েছে। অধিকাংশ ইনফ্লুয়েন্সিয়াল মালকে ঢুকানো হয়েছে। এই তৌহিদ হোসেন বলেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন। মানে সকল মাল এখানে এসে বসে গেছে কিন্তু ওই প্রেসক্রিপশনে এবং আসিফ নজরুল কিন্তু এটা খাওয়াইছে আমাদের ডক্টর ইউনূসকে। আসিফ নজরুলের দুঃখ ছিল ডক্টর ইউনূসের জায়গায় তাকে বানানোর পরিকল্পনা করছিল ওয়াকার। কিন্তু সেটি না হওয়ায় আপনারা জানেন ইতিমধ্যে ওয়াকার বলেছে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম। তো এই যে মেনে নেওয়ার পর থেকেই আসলে এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে। আ অপদার্থ, অকর্মণ্য 111 এর সঙ্গে যুক্ত এই তৌহিদ হোসেন, এই সাখাওয়াত হোসেন আরো বেশ কিছু সচিব-মচিব এনে ঢুকানো হইছে এখানে। এবং তারা
যা করার, যে সর্বনাশ করার ইতিমধ্যে করেছে। আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলছি যে ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের এর এই অবস্থা, ওর এই অবস্থা, এখানে সমস্যা, আপনি এগুলা সরান, আপনি এগুলা ঠিক করেন। আমরা বলেছি সেনাবাহিনীর মধ্যে কমপক্ষে আ ২৫ জন, মেক্সিমাম ৫০ জন, এদেরকে আপনি সরায় দেন। আপনি সরান নাই। হাসিনার যে সেটআপটা ছিল ক্যান্টনমেন্টে, সেই সেটআপটা অলমোস্ট 90% এখনো বহাল আছে। সকল বাহিনী প্রধান, সকল গোয়েন্দা সংস্থার ভেতরের লোক, মাথায় ২-১ জন চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু। তো সবাই মিলে কিন্তু ওয়াকার কিন্তু এই যে ওয়াকার যেই বাগাড়ম্বর করছে আরকি, বৃথা যে আস্ফালন করছে, এর পেছনে কিন্তু এই বিষয়গুলো। আমরা যখন বলেছি তখন কিন্তু আপনারা অ্যা এগুলোর কোনো গুরুত্ব দেন নাই। আপনারা ভেবেছেন যে আমরা হয়তো আ মানে এমনি বলছি আরকি। ওই যে আছে না কিছু, ওই যে গোয়েন্দা সংস্থার পোষ্য কিছু লোকের ভাষণ আছে যে, ভিউ ব্যবসায়ী, আপনারা নাকি ভিউ চাই। আরে বেটা, এই ভিউ দিয়া কি ইনকাম হয় রে বেটা আমেরিকায়? তোরা জানোস কিছু? জানোস না। তো ধরেন, তারপরে ধরেন আমরা বারবার বলছিলাম যে ডক্টর ইউনূস আপনি প্রশাসনে একটা সংস্কার করেন। প্রশাসনে আমি যদি জাস্ট একটা, আমি এটা নিয়ে একটা বিস্তারিত অনুষ্ঠান করার পরিকল্পনা করছি। আপনি যাদেরকে বসাচ্ছেন, এই যে ধরেন এখন যে পুশ ইন পুশ ব্যাক এর যে খেলা চলছে, খাগড়াছড়ির যে ডিসি ইফতেখারুল ইসলাম, সে হচ্ছে সাবেক এই যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, মোমেনের পিএস ছিল। সে মোমেনের পিএস কে নিয়ে আপনি বসাইছেন খাগড়াছড়ির ডিসি। তো খাগড়াছড়ির এলাকাতেই সবচেয়ে বেশি পুশ ইন এর ঘটনা ঘটছে। তো আপনার কি মনে হয় এগুলো সব কাকতালীয়? আপনার কি মনে হয় যে পিএস কি এমনি কেউ পিএস হয়? যদি তার সঙ্গে ওই সখ্যতা না থাকে? এবং দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অধিকাংশই সাবেক সরকারের মন্ত্রীর পিএস ছিল, নাইলে সচিবের পিএস ছিল, তাদেরকে বেছে বসানো হয়েছে। তারপরে ধরেন আমি যদি একটা ইন জেনারেল একটা কথা বলি, ইউনূস ক্ষমতায় এসেই আওয়ামী লীগের যে ডিসির যে ফিট লিস্ট, ডিসির যে তালিকা, সেখান থেকে ৫৬ জনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় এবং যারা গত ১০-১৫ বছরে বঞ্চিত ছিলেন, যাদের একেবারে আ যারা খারাপ অবস্থায় ছিলেন, যারা এই ডিসি লিস্ট বাদ দিয়ে নতুন ডিসি লিস্ট করে যাদের নিয়োগ দেওয়া দরকার ছিল, সেটিতে ইউনূস যায় নাই। কেন যায় নাই? এই যে এই 111 এর যে মালগুলো, হাসিনার যে মালগুলো ইউনূসের কাঁধে চড়ে বসেছে, তারা তাকে ভুল বুঝিয়েছে, অথবা ইউনূস বুঝেনি না এই বিষয়টা। তারপরে এখন পর্যন্ত আওয়ামী লীগের আমলে হাসিনার দ্বারা পরিপুষ্ট ৪২ জন সচিব বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূস জানে না, ডক্টর ইউনূস বোঝে না। তারপরে জনপ্রশাসন সচিব হিসেবে মোখলেছুর রহমানের মতো একটা বিতর্কিত, একটা ফালতু লোক, দুর্নীতিবাজ। মানে এই সরকার ক্ষমতায় আসার পরেও তার WhatsApp চ্যাট মানে ফাঁস হয়েছে তার ঘুষ লেনদেনের। তারপরে কিন্তু সে এখনো জনপ্রশাসনের সচিব হয়ে বসে আছে। এবং সকলে এগুলো নিয়ে, আমি আসলে এই প্রশাসনের পুরো একটা তালিকা আছে আমার কাছে বিস্তারিত। এটা নিয়ে আমি পুরো কাজ করব। কিন্তু আমরা বিভিন্ন সময় বলছিলাম যে ডক্টর ইউনূস এটা করেন, ডক্টর ইউনূস ওইটা করেন, ডক্টর ইউনূস এটা করেন। কিন্তু তাহারা ক্ষমতায় গিয়া তাহার আশেপাশের লোকজন মিলিয়া তাহারা মনে করিতেছে তাহারা বিশাল কিছু। আমরা শুধু ওই যে ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আমরা ভিউ ব্যবসা করতেছি। আমরা ধরেন এসব কথা বললে ভিউ হবে। অ্যা এখন তারা আসলে বুঝতে পারছে যে এতদিন ধরে যা বলা হচ্ছিল, এবং আমি আবারও ওই কথাটা বলতে চাই। অ্যা এই যে গত ২৩শে মার্চে আমি একটা অনুষ্ঠান করেছিলাম। জরুরি অবস্থা জারির পাঁয়তারা। এবং ২৩শে মার্চে জেনারেল ওয়াকার সকল মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার সহ বিভিন্ন ডিভিশনাল হেডদের সাথে একটা বৈঠক করে। সেই বৈঠকেই সে আসলে ১ম এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বুকে পাথর চাপা থেকে বের হয়ে আসার জন্য একটি চেষ্টা করে। এবং আপনারা জানেন যে এর মধ্যে হাসনাতদেরকে সে প্রস্তাব দিয়েছিল যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে ইনক্লুসিভ ইলেকশন। সে কিন্তু এখনো সেই ধারাতেই আছে। সেইটাকে ধরেন বাংলাদেশে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার একটা দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। ডক্টর ইউনূস ভার্সাস জেনারেল ওয়াকার। সে মনে করতেছে ডক্টর ইউনূস তার নির্দেশ মতো চলতে হবে। সে যেভাবে চাহিবে। যেহেতু সে আগে একবার বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওই ধারায় সে এখনো ঘাটতাড়ামো করছে। যে সে নিজেই অডাসিটি ভাবে, ধৃষ্টতাপূর্ণভাবে বলছে যে ১লা জানুয়ারি নতুন সরকার নাকি শপথ নেবে। আর তাকে এখানে সম্পূর্ণ সাহস এবং উস্কানি দিচ্ছে
বিএনপির কিছু নেতা, এর মধ্যে অন্যতম হচ্ছে সালাউদ্দিন। তাকে ইদানিং সবাই সালাউদ্দিন বলে। তার এই ওই প্রেসক্রিপশনে সালাউদ্দিন চলছে এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, গত ১৩ই মে সালাউদ্দিন ২ ঘন্টা জেনারেল ওয়াকারের সঙ্গে যে একটি বৈঠক করেছে তার সেনানিবাসের বাসায়, এবং সেখানে সে নাকি তাকে বলে এসেছে, আমরা আপনার সাথে আছি, আপনি ক্ষমতা নিয়ে নেন। ১ তারিখের ১লা জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ১লা জানুয়ারির মধ্যে আমরা সরকার গঠন করব এবং আপনাকে আমরা আপনার মেয়াদ শেষ করতে দেব। আমরা আপনাকে সকল ধরনের প্রোটেকশন দিব। ওয়াকার এই উলালে ওয়াকার কিন্তু নাচতেছে এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা বলার পরে তার যে বক্তব্য, সে নাকি আবার লোক খুঁজে নিবে নাকি। উনি বলছে যে, "না করলে ভালো, বা যদি করে তো আমরা বিকল্প লোক খুঁজে নিব।" আপনারা বুঝতেছেন কাহিনী কিছু? বোঝার চেষ্টা করেন দর্শক। আহ এবং তারেক রহমান সাহেব আসলে এটি অ্যালাও করছেন কিনা আমি জানি না। আমি আজকেও শুনলাম যে বেগম খালেদা জিয়া খুব সম্ভবত আজকে ডক্টর ইউনূসকে একটি টেলিফোন করতে পারেন। তার সঙ্গে তিনি দেখা করতে চাইবেন অথবা ডক্টর ইউনূসকে তার বাসায় চায়ের দাওয়াত দেবেন। এই বিষয়টি আমি শুনতে পাচ্ছি। যদি বেগম খালেদা জিয়া যদি উম এই উদ্যোগটি নেন, আমি বলব যে তিনি আবারও বাংলাদেশের একজন আ রক্ষাকারী, রক্ষা আ কারী হিসেবে একজন প্রকৃত নেত্রী হিসেবে একটি কার্যকর ভূমিকা রাখবেন। কারণ বিএনপির একটি গ্রুপ কিন্তু পাগল হয়ে গেছে। তারা ভাবছে যে ওয়াকার অ্যা জরুরি অবস্থা দিবে বা ক্ষমতা নিবে, নিয়ে সে সামরিক শাসন জারি করবে। জারি করে সে সব ধুমধাম করে সব সংস্কার-মস্কার করে বা না করে জানুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিবে। আর বিএনপি টুক করে ক্ষমতায় চলে আসবে। তো বিএনপি বুঝতেও পারছে না যে কত ভয়ংকরভাবে তারা এগিয়ে যাচ্ছে। তো ডক্টর ইউনূস কিন্তু কোন কথা শুনে নাই এবং আমি যেটি বলছিলাম আপনাদেরকে, জরুরি অবস্থা জারির পায়তারা এই নিউজের পরে, এই নিউজটি যে কতটা সত্য ছিল এটা বোঝা গেল হচ্ছে পরদিন ধরেন ২৫ তারিখে দেখলাম যে ২৪শে মার্চ অর্থাৎ ২৩ তারিখের প্রোগ্রাম। ২৪শে মার্চেই স্বরাষ্ট্র সচিব বললেন জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। সেখানে একটা নিউজ হলো এবং সেখানে নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব এ প্রসঙ্গে কথা বললেন। অর্থাৎ গোয়েন্দা সংস্থা এই বিষয়টি নিয়ে বিষয়টিকে উড়িয়ে দেওয়ার জন্য নানা ধরনের রিপোর্ট করায়। তারপর আমি দেখলাম আ যে এখানে আরেকটি রিপোর্ট এখানে করেছে যে আ মানবজমিনের একটি রিপোর্ট, গুজবের রাত, এবং এই গুজবের রাতের এই রিপোর্টে আপনি যদি দেখেন তারা বলছেন আ যে রাতের শেষ দিকে আওয়ামী লীগের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক কনক সারোয়ার যখন জরুরি অবস্থা জারির পাঁয়তারা শীর্ষক লাইভ ভিডিও আপ করেন তখন গুঞ্জনের মাত্রা আরো তীব্র হয়। আ যদিও আমি এ পায়তারা মানি তো আর জরুরি অবস্থা জারি না। পায়তারা মানি হচ্ছে জরুরি অবস্থা জারির অ্যা কিছু প্রসিডিউর, কিছু পরিকল্পনার মধ্যে ঢোকা এবং কিছু জেনারেলের যে প্রস্তাব ওয়াকারের কাছে যে, "স্যার এই অবস্থায় দেশ চলতে পারে না। আপনি ইমার্জেন্সি দেন, আপনি ইমার্জেন্সি জারি করেন। আ একটা জরুরি সরকার দরকার, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।" এরকম কিছু আওয়ামী পোষ্য কিছু জেনারেলের বক্তব্য জানার পরেই আমি আসলে এই বক্তব্যটি সামনে নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটিকে নানাভাবে পোর্ট্রেট করা হয়েছে। আবার ধরেন হাসিনার সমর্থক কিছু কচুখেতি বাহিনী নানা রকমভাবে এটাকে ব্যাখ্যা করে ভিডিও বানিয়েছে। ওকে ফাইন, ভালো কথা। এবং দেখেন যে সর্বশেষ এই যে গত আ উম আ গত ৪ দিন আগে, গত ২০ তারিখ রাতে, ২০ তারিখ রাতের আগে এই যে পোস্টার আমি দিয়েছিলাম, এই যে মের ১৯ তারিখে ২ টা দুপুরের দিকে অর্থাৎ বাংলাদেশে ২০ তারিখ গভীর রাত। আ কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে। প্রায় ৪০ টি গাড়িতে এসেছেন জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল মহোদয়গণ। কি কথা তাহার সাথে মধ্যরাতে? দেশ রক্ষা না ভক্ষণ? অর্থাৎ তার পরদিন আ জেনারেল ওয়াকারের কিন্তু বৈঠক ছিল আ চিফ অ্যাডভাইজার ডক্টর খলিলের সাথে ৩ বাহিনীর প্রধান মিলে তারা এই বৈঠকে গেছেন। বৈঠকের আগে এই সমাবেশটি তা গভীর রাতে অত্যন্ত সন্দেহজনক। তো এরকম একটি বিষয় যখন সামনে আনলাম দেখা গেল যে এটাকেও গুজব-টুজব এটা সেটা বলে উড়িয়ে দেওয়া হলো। পরে দেখা গেল যে না, ঘটনা সত্যি। এবং আমি আমার দর্শকদেরকে বলি যে, "দর্শক, আমি গত ৩০ বছর ধরেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯ বছর বাংলাদেশে, ৯ বছর জাতীয় পত্রিকায়, ১০ বছর জাতীয় টেলিভিশনে এবং পরবর্তী সময়টা আসলে বাধ্য হয়ে
ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি ব্যবহার করছি আমার সাংবাদিকতার জন্য। সো বাংলাদেশের সাংবাদিকতায় যতটুকু সতর্কতা আমি মেইনটেইন করতাম, ইনশাআল্লাহ আমি আ এই মাধ্যমেও ততটুকুই সতর্কতা বজায় রাখার চেষ্টা করি যেন কোনো মিস ইনফরমেশন যেন না যায়, ডিসইনফরমেশন যেন না যায়। কোনো আ মানে কি বলবো? কোনো ঘোলাটে পরিস্থিতি বা কোনো ভুল ইনফরমেশন এ কেউ যেন বিভ্রান্ত না হয়। তো যাই হোক এই কচুক্ষেতী বাহিনী, ডিজিএফআই বা অর্থাৎ কোথাও, কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখেন, এই যে সেনাপ্রধানের এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা, তার যে বক্তৃতা, এগুলো নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকায় আপনি কারো কোনো আর্টিকেল দেখেছেন? কোনো বিশদ কোনো সংবাদ দেখেছেন? একটি সংবাদ সকল পত্রিকা কপি করে প্রকাশ করেছে। যেটি আইসপিআর থেকে লিখে পাঠানো হয়েছে। তারা সেগুলো আইসপিআর এর বিবৃতি না বলে তারা নিজেদের সংবাদ হিসেবে সেটিকে প্রচার করেছে। বের করে দেখেন দাড়ি, কমা, সেমিকোলন, কোটেশন সব হুবহু মিল পাবেন। তো আমরা আসলে মুক্ত হই নাই। ডক্টর ইউনূস এই দায় আপনার। গত ১০ মাসে আপনি কি বলতে পারবেন যে কি সংস্কার হয়েছে? গত ১০ মাসে আপনি কি বলতে পারবেন যে আপনি কি পদক্ষেপ আমরা পেয়েছি? নরমালি ধরেন এনজিওতে যারা কাজ করেন তাদের কিন্তু তারা কাজ করেন প্রজেক্ট প্রোফাইল নিয়ে। তাদের কিন্তু ধরেন ২ বছরের প্রজেক্ট তাদের কাছে একদম সুনির্দিষ্ট থাকে যে ৩ মাসের মধ্যে আমার এই কাজ, বাকি ১৫ দিনের মধ্যে এই কাজ, বাকি ১ মাস এই কাজে, ৬ মাস এই কাজে। এইভাবে কিন্তু তারা তাদের যেই প্রপোজাল সেটি রেডি করেন, একদম হুবহু সেভাবে কাজ করেন। আপনার কোনো পরিকল্পনা ছিল না। আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন, কি হিসাবে দিলেন? এক গ্রুপ দিলেন আপনার চিটাগাং থেকে, এক গ্রুপ দিলেন আপনার আ এনজিও বাহিনী থেকে। চিটাগাং এ জন্ম নেয়া, চিটাগাং এ পালিত হওয়া বড় যোগ্যতা হয়ে গেল আপনাদের কাছে? তো জনগণ তো এটি আপনার কাছ থেকে আশা করে নাই। তো ১০ মাসে আপনাদের অগ্রগতি কি? এটা যদি আমি বলি, কি অগ্রগতি? আমাদের কিছু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে। আমাদের কিছু লোন স্যাংশন হয়েছে। আমাদের আম সৌদি আরব, আমাদের কাতার, আমাদের আবুধাবি কেন্দ্রিক কিছু জায়গায় আমরা কিছু সুবিধা পাবো সামনে। একটু সাকসেসফুল একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে। আমি জানি না বিনিয়োগ আসলে কতটুকু আসবে। এর বাইরে ধরেন বাংলাদেশের যে মূল সমস্যাগুলো যে আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের এই যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে হাসিনার পোষ্য বাহিনী, পোষ্য লোকজন যেভাবে বিভিন্ন জায়গায় বসে আছে এগুলোকে বারবার বলার পরেও আপনি সরান নাই। আপনার উপদেষ্টা পরিষদের অকর্মণ্য অপদার্থ, হাসিনার লেসপেন্সার, হাসিনার দ্বারা সুবিধাভোগী, হাসিনার গোপন এজেন্টরা যখন বসে আছে, এই কথাগুলো আমরা যখন বলেছি, আপনারা সেগুলো শোনেন নাই। আপনাদের লোকজন আমাদেরকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করেছে, আমাদের কথাকে নানাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আবার আপনি যদি দেখেন যে আপনার এখানে আবার সেট অফ বিদেশি সিটিজেন এর একটা গ্রুপ ঢুকেছে এবং এখানেও দেখেন আপনি যেমন চট্টগ্রামের একটা গ্রুপ নিয়েছেন, এনজিওর একটা গ্রুপ নিয়েছেন। এই গ্রুপটাও দেখেন এখানে একটা বড় একটা গ্রুপ আছে। আমি যদি আপনাকে দেখাই। আ এই গ্রুপটাকে আমি যদি বলি এরকমভাবে আমি যদি একটু দেখাই কোন গ্রুপটা? আচ্ছা এটা তো না। আচ্ছা এটা কি? ধরেন না এটা না। আমি যদি একটু দেখাই আমি আসলে আ ইনস্ট্যান্ট এই লাইভটা করছি তো অনেক কিছু এই মুহূর্তে আচ্ছা ধরেন এটা সম্ভবত। এটা তো না। উম আচ্ছা যাই হোক। আমাদের এখানে ধরেন আলী রিয়াজ সহ একটি গ্রুপ আছে কিন্তু এখানে। আলী রিয়াজ, মনির হায়দার, তারপরে ফয়েজ তৈয়ব আহমেদ, তারপরে হচ্ছে বদিউল আলম মজুমদার। এরকম একটা গ্রুপ আছে। তারাও কিন্তু একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মের সঙ্গে তারা যুক্ত। আমাকে যদি ১ মিনিট একটু সময় দেন আমি এখনই আ বলতে পারছি তাহারা কাহারা? তাহারা কারা? কোন গ্রুপ কোন একটা ফোরাম আছে তাদের। ফোরাম আ বাংলাদেশ স্টাডিজ বলে একটা ফোরাম আছে। বাংলাদেশ আম অর্থাৎ এই ফোরামটা কদিন আগে আপনার বাংলাদেশের যে একটা বিশাল এক সেমিনার-টেমিনার করে হুলস্থুল করে
এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। আপনি যদি দেখেন, আমি যদি এই পেয়েছি, আমি যদি আপনাকে দেখাই, আ এই যে ফোরামটা, এই যে এই যে ফোরামটা, এই ফোরামটা বাম যে ঐক্য সংস্কার নির্বাচন নামক একটা ফোরাম। এই ফোরামটার নাম হচ্ছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এর সঙ্গে যুক্ত হচ্ছেন ৪-৫ জন ব্যক্তি। তারা প্রত্যেকেই এই সরকারের সঙ্গে ঢুকেছেন। মনির হায়দার, ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, ফয়েজ তৈয়ব আহমেদ, এরকম ৪-৫ জন কিন্তু আবার এই সরকারে ঢুকে গেছেন। অর্থাৎ তারা এখানে আরেকটা ককাস এবং অধিকাংশই বিদেশি সিটিজেন। তো আপনি কাদের উপর নির্ভর করছেন? এবং ধরেন আমি যদি দেখাই যে বারবার বলার পরেও যে কাজ হয় না। এই গত কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, বিস্তারিত তথ্য অনুসন্ধান করে একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশের আ ডাক বিভাগ ডাক বিভাগের যে ডিজি, সেই ডিজি পলকের দ্বারা সেই ডিজি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ধরেন আ পলকের দ্বারা সেই ডিজি নিয়োগ পেয়েছিলেন। অ্যাম সেই ডিজির ব্যাপারে আমরা বলেছিলাম যে তার বিষয়ে একটা ব্যবস্থা নিতে। কিন্তু তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়াই হয় নাই। তাকে গতকাল প্রমোশন দিয়ে গ্রেড 1 এ নিয়ে যাওয়া হয়েছে। তো এই দায় কার? অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনি যদি এখন পদত্যাগ করে চলে যান, সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। পুরা বিশ্ব বলবে যে আপনি ব্যর্থ হয়েছেন, আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনের যারা জীবন দিয়েছে, যারা আন্দোলন করেছে, অ্যা যারা জীবন দিয়েছে তাদের পরিবার বিপন্ন হবে। যারা আন্দোলন করেছে, যারা আহত আছে, প্রত্যেককে আপনি বিপদের মুখে ফেলে যাবেন। পদত্যাগ করে কি আপনি দেশ থেকে নিরাপদে বের হতে পারবেন? আপনাকে সেফ এক্সিট দেবে আপনি মনে করেন? প্রশ্নই ওঠে না। সো ডক্টর ইউনুস, ঠান্ডা মাথায় ভাবুন। এটি আত্মসমর্পণের সময় নয়। কেউ যদি আপনাকে চোখ রাঙায়, তাকে চোখ রাঙিয়ে দিন। আপনি প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশের জনগণ আপনাকে এই মুহূর্তে ভালোবাসে। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। কোন রাজনৈতিক দল কি বলল, কে কি করিল, তাহাতে কিচ্ছু যায় আসে না। আপনি আপনার মতো করে এগিয়ে যান। এবং আমি আপনাকে, আমরা একেবারে ১ম অনুষ্ঠানে আপনি সরকার গঠনের পর ১ম অনুষ্ঠানে আমি বলেছিলাম, খুব একটু টেকনিক্যালি ভদ্রভাবে বলেছিলাম যে, "ডক্টর ইউনুস, আপনি যদি কোন আবর্জনাকে বলেন যে ইহা গোলাপ ফুল, সেটা কিন্তু গোলাপ ফুল হয় না। সেটা আবর্জনাই থাকে।" এবং আপনি উপদেষ্টা পরিষদে আপনার আশেপাশে যাদেরকে রেখেছেন, অনেক আবর্জনা আছে। এই আবর্জনাগুলোকে পরিষ্কার করেন। আপনার ২৩ জনের উপদেষ্টা পরিষদের মধ্যে কমপক্ষে ১৫-১৬ জনকে ঘাট ধরে বের করে দিতে হবে। এগুলোর কোনো ফাংশন নাই। এরা হচ্ছে ভেতরের চর। এরা টিকটিকি হিসেবে কাজ করছে পার্শ্ববর্তী রাষ্ট্রের। এরা টিকটিকি হিসেবে কাজ করছে আমাদের গোয়েন্দা সংস্থার, পার্শ্ববর্তীদের গোয়েন্দা সংস্থার। আপনার নিরাপত্তার জন্য এদেরকে আপনি সরিয়ে দিন। পাশাপাশি সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ সহ যত জায়গায় শীর্ষ পদে, মধ্যপদে হাসিনাপন্থী, আওয়ামী লীগপন্থী লোকজন বসে আছে, তাদেরকে সরিয়ে দিন। নিরীহ যারা প্রমোশন পায়নি, প্রয়োজনে ছোট জায়গায় আছে তাদেরকে ভারপ্রাপ্ত করে বসিয়ে দিন। বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। আপনাকে কেউ হয়তো বলার চেষ্টা করে, এত লোককে যদি আমরা ছড়িয়ে দিই তাহলে দেশ চলবে কিভাবে? পৃথিবীতে বিপ্লব পরবর্তী বহু দেশ এভাবেই সারভাইভ করেছে এবং একটা পর্যায়ে যেয়ে তারা বিপ্লবের চেতনার সাথে অ্যালাইন হয়েছে। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আপনাকে ভুল পথে হাঁটানো হচ্ছে। আপনি নিজের যে বিশ্বব্যাপী আপনার যে ইমেজ, সেই ইমেজের দিকে খেয়াল রাখুন। একজন কর্মচারীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কারণে আপনি পদত্যাগ করবেন না। কারণ বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য আপনার দায়ও কিন্তু কম নয়। আপনি যথাসময়ে যথা পদক্ষেপ নেন নাই। এখন পদত্যাগ করে আপনার গোস্সা হয়েছে, আপনি পদত্যাগ করে আপনি আমাদেরকে আরেকটি বিপদের মধ্যে ফেলে যেতে পারবেন না। রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয়। রাষ্ট্র পরিচালনা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয় যে মন চাইলাম ব্রেকআপ করলাম। রাষ্ট্র পরিচালনার সম্পর্ক স্বামী-স্ত্রীর বিবাহিত সম্পর্ক নয় যে মন চাইলো আমি ডিভোর্স দিয়ে বের হয়ে গেলাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের ১৮-১৯ কোটি মানুষের অধিকাংশই আপনাকে সমর্থন করছে, আপনার দিকে চেয়ে আছে, আপনি একটি কার্যকর পদক্ষেপ নেবেন। আপনি নির্ভয় সিদ্ধান্ত নিন, কারো চোখ রাঙানিকে ভয় পাবেন না। আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনার সাথে আছে। আপনার
শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। আপনার শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার এখনই সময়। আপনি রুখে দাঁড়ান, আমরা দেখি কে আপনার চোখে চোখ রেখে চোখ রাঙায়। আমরা সেটি দেখার অপেক্ষায় আছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, কনকবার আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। তিনি এই কথাটা বলেছেন, যদি আপনাকে চোখ রাঙায় আপনি চোখ রাঙান, আপনি তো ক্ষমতাবান, আপনি তো প্রধানমন্ত্রী, তাহলে সেনাবাহিনী আপনাকে চোখ রাঙায়, আপনি কেন চোখ রাঙান না? আপনি শাসন করতে হবে। মাহমুদুর রহমান সাহেব বলেছেন, হয় শাসন করুন, না হয় দায়িত্ব ছেড়ে দিন। শাসন করতে না পারলে অবশ্যই দায়িত্ব ছাড়তে হবে। আপনার শাসন করতে হবে, সে যেই হোক না কেন। প্রয়োজনে সেনাবাহিনীর মধ্য থেকেও সরিয়ে দেন, যা হওয়ার হবে। জনগণ তো আপনার সাথে আছে, জনগণ তো আপনাকে সাপোর্ট দিচ্ছে। কিছু করে দেখেন না, আপনি শুধু ভয় পাচ্ছেন রাষ্ট্রপতি সর বিএনপি না করে এই কারণে করেন। বুঝি না, সবকিছু তারা তো আপনারা মানতেছেই না, তারা তো আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনাকে চলে যেতে বলছে। তাহলে আপনি কেন তাদের মতকে এত প্রাধান্য দিচ্ছেন? আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি আপনার মতো করে প্রশাসন সাজান, তাহলে দেশের মানুষ বুঝতে পারবেন আপনার ক্ষমতা আছে। আপনাকে আমরা এই গত ঈদে আমরা দেখেছি যে আপনার জনপ্রিয়তা, আপনাকে মনে হচ্ছিল আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক, কিন্তু আপনি বিএনপির এই একাংশের আন্দোলনের কারণে আপনি ভীতু হয়ে গেলেন। এটা মাহমুদুর সাহেব বলেছেন। কেন বলতেছেন? আপনি ঠিক আসলেও বুঝে আসতেছেন না যে আপনার আচরণটা কি। আপনি ক্ষমতা দেখান, আপনি শাসন করেন, এটা দেশের মানুষ